সোজা বাঁ দিকে যেতে হবে। এইটা মহানন্দা ব্যারেজ। এই জায়গার নাম বলা হয় ভোরের আলো। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত জায়গা, প্রচলিত নাম কাজলডোবা ব্যারেজ। এটি তিস্তা নদীর উপরে তৈরি ব্যারেজ। আমরা ক্যানেল রোড দিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন একটু পরেই বোঝা যাবে। এখানে একটা হাওয়া মহল বলে শেখ দপ্তরের বাংলো আছে, সেই বাংলোর সামনে দিয়ে আমরা যাচ্ছি। যারা পাখি দেখতে ভালোবাসেন, পাখির ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তারা আমাদের এই ডান দিকের রাস্তাটায় যে জমা জল আছে ব্যাকওয়াটার, সেখানে নৌকা ভাড়া করে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে নানা ধরনের বিদেশি পাখি আসে। এখনো শীতকাল আসেনি। শীতকালের সাইবেরিয়ান পাখিরা তিব্বতের মালভূমি পার করে ভারতে প্রবেশ করে। তারা এই ধরনের জলভূমি পছন্দ করে। প্রতি বছরের মতো ঘুরে ঘুরে তারা এখানটাই আসে। আমরা আজ যাব সরস্বতীপুর চা বাগান হয়ে সরস্বতীপুর বনাঞ্চলের পাশে। এই জায়গাটাকে যদি আকাশ পথে দেখা যায় তাহলে বুঝতে হবে শিলিগুড়ি শহরের পূর্ব পাশে যে ইস্টার্ন বাইপাস আছে, পরিচিত জায়গার নাম ডন বস্কো মোড়, আশিঘর, জলেশ্বরী, সেই যে রাস্তাটা, ঠিক সেই রাস্তার পূর্ব দিকে বৈকুণ্ঠপুর ডিভিশনের জঙ্গল আছে, তার নাম সরস্বতীপুর বন, ডাবরাম বিটের অন্তর্গত। সেই বনভূমি পার করেই সোজা পূর্ব দিকে এলে যে জায়গাটা পড়ে সেটাই হচ্ছে সরস্বতীপুর চা বাগান। জলপাইগুড়ি জেলার অন্যতম পুরনো চা বাগানগুলির মধ্যে একটি। এই চা বাগানের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে একটা চা বাগানের মতো পরিবেশ পাওয়া যায়, সঙ্গে ভোরের আলো বা গাজলডোবা পর্যটন কেন্দ্র, তার পাশেই বনভূমি। রাইট, আমরা এখন সেই বনভূমির দিকেই প্রবেশ করব। কিছুটা বনভূমি পেরিয়ে যাচ্ছি, সবে মাত্র আমাদের গাড়ি বনভূমির মধ্যে প্রবেশ করলো। এরপরেই পড়বে সরস্বতীপুর চা বাগান। এই অঞ্চলে বন্যপ্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি যা পাওয়া যায় সেটা হচ্ছে হাতি। এখানে বুনো হাতিরা ঘোরাফেরা করে। যে কোনো মুহূর্তে হাতির দর্শন পাওয়া যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। এরপরেই পড়বে সরস্বতীপুর চা বাগান। খুব সুন্দর একটা চা বাগান। যারা ভোরের আলো বা গাজলডোবা ব্যারেজে ঘুরতে আসেন তারা কিছু সময়ের জন্য এই অংশে অবশ্যই আসতে পারেন সময় কাটানোর জন্য। চারিধারে সবুজ আর সবুজ, তার মাঝে বজরি ঢালা বন দপ্তরের রাস্তা। হ্যাঁ, এই রাস্তায় গাড়ি
টোটো সবই চলাচল করে। পিচ ঢালা রাস্তা নাও হতে পারে, কিন্তু গাড়ি বাইক চালানোর জন্য কোনো অসুবিধা হয় না। সত্যি খুব রোমাঞ্চকর এলাকা বলতেই পারি। পুরোনো পুরোনো গাছ, গাছের গায়ে বরগাছা হিসাবে শ্যাওলা এবং অন্যান্য গাছও আছে। সুন্দর একটা প্রাকৃতিক বনভূমি। তবে মানুষের সভ্যতার বিকাশের কারণে এই বনভূমিও ক্ষয়িষ্ণু। জানি না আর কতদিন বেঁচে থাকবে। সবাই চেষ্টা করুন বনভূমিকে বাঁচিয়ে রাখার জন্য। এই বনভূমির আরেকটা নাম আছে। যারা পরিবেশ সচেতন তারা জানেন শিলিগুড়ি শহরের ফুসফুস বলতে পরিচিত এই বৈকুণ্ঠপুর বন বিভাগের এই বনাঞ্চলটি। এই বনাঞ্চলের জন্যই শিলিগুড়ি এখনো কিছুটা বিশুদ্ধ বাতাস পাচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলবে। আমাদের আর বলার অবকাশ থাকবে না। আমরা কথা বলতে বলতে প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি। এখন আমরা সরস্বতীপুর চা বাগান সেইখানে অলমোস্ট পৌঁছে গেছি। আর 500 মিটার। এরপরে চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আক্ষরিক অর্থে এই হলো ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার পুরনো চা বাগানগুলির মধ্যে অন্যতম সরস্বতীপুর চা বাগান। আমরা সেই চা বাগানের সবুজ গালিচা পাতা মনোরম পরিবেশের মধ্য দিয়ে এগোচ্ছি। আমরা চলে এসেছি সরস্বতীপুর চা বাগানের ফ্যাক্টরি তথা শ্রমিক আবাস বা শ্রমিক কলোনিগুলোতে। এবারে আমরা ডান দিকে মুড়ে গেলাম। এখান দিয়েই কিছুটা এগোলে সরস্বতীপুর ফরেস্ট বিট অফিস পাওয়া যাবে।
এখানে ফরেস্ট টি রিসর্ট আছে, অত্যন্ত সুন্দর। টি ট্যুরিজম প্রকল্পের মধ্যে আছে, রাত্রিবাস করতে পারেন। এখানে একটি বহু পুরনো চার্চ আছে। কিছুটা সময় চার্চে কাটাতেই পারেন। আবার চা বাগান শেষ, এখন ফরেস্ট এরিয়া, বন এরিয়া। আমরা প্রবেশ করলাম, আমরা বিট অফিস পর্যন্ত যাবো। এই যে ডান দিকের অংশগুলো আছে, এই জায়গাগুলো আসলে যখন ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হাতি আসে, পোষা হাতি, তাদের হাতিগুলোকে এখানেই বেঁধে রাখা হয়। যদি আজকেও পাওয়া যায় আমরা দেখাবো। এই বনের যে ডান দিকে অংশ পুরোটাই তিস্তা নদী। আকাশ ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেটা মোটামুটি অক্টোবর নভেম্বরে প্রায়ই দেখা যায়, খুব সুন্দর। এই দেখুন সামনের নদীর চরটা তিস্তা নদী। এই জায়গাতেই হাতি বেঁধে রাখা হতো। এই হচ্ছে চর। আমরা এখান থেকে আমাদের যাত্রা শেষ করব। এই অংশে সোজা গাজলডোবা ব্যারেজ, যেদিক থেকে আমরা এলাম। এই হচ্ছে তিস্তার বক্ষভূমি বা রিভার বেড বলা যেতে পারে। এই অংশে কাছাকাছি কিছুটা জল চলে এসছে, এটা বর্ষার কারণে, অধিক বৃষ্টিপাতের কারণে এখন বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং জেলায়। আর ওই দূরে সাদা একটা অংশ বিস্তারিতভাবে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে তিস্তা নদীর মূল জলরাশি বা জলধারা। আর বাঁদিকে দেখুন বনভূমি দেখা যাচ্ছে। এই সোজা দেখতে গেলে এদিকে সেবক রোড পড়বে এবং সেবক সেতুও এইখানে পড়বে। এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নভেম্বর মাস, বাঁদিকে এই অংশটা।
রাস্তার নাম ওদলাবাড়ি ক্রান্তি রোড। অন্যভাবে বলা যায় ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে ক্রান্তি হয়ে লাটাগুড়ি পর্যন্ত যাওয়া যাবে। আবার লাটাগুড়ি থেকে জলপাইগুড়ি শহর কিংবা ডুয়ার্সের চালসা সম্পূর্ণ রুটটাকে কানেক্ট করে। আর এই দুপাশে দেখা যাচ্ছে ঘন বন। এটা মূলত সেই শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর ডিভিশন তারই কাঠামবাড়ি রেঞ্জ অংশ। এই রেঞ্জের নাম কাঠামবাড়ি। এখানে ডান দিকে কিছু চা বাগানও আছে, তার মধ্যে অন্যতম কৈলাসপুর চা বাগান। ঠিক যে জায়গা দিয়ে আমরা বেরোচ্ছি, কৈলাসপুর চা বাগান জলপাইগুড়ি জেলার, জলপাইগুড়ি কোচবিহার পর্যন্ত যদি আমরা বলি তাহলে প্রথম চা বাগান কৈলাসপুর চা বাগান। এই চা বাগান বহু প্রাচীন। জলপাইগুড়ি শহরের বিত্তবানরা এই চা বাগানটা গড়ে তোলেন। এরপর ধীরে ধীরে বহু চা বাগান গড়ে তোলা হয় সমগ্র ডুয়ার্স জুড়ে। এমনকি জলপাইগুড়ি শহর লাগোয়াও চা বাগান আছে। কিন্তু কৈলাসপুর চা বাগান ইতিহাস, নিজেই একটা বলতে পারেন খোলা ইতিহাস। কারণ কৈলাসপুর চা বাগান সবচাইতে প্রাচীনতম চা বাগান জলপাইগুড়ি। সেই হিসেবে কাঠামবাড়ি বনাঞ্চল অত্যন্ত পুরনো, অর্থাৎ যদি জনবসতিরও আগে আমরা কল্পনা করি তো তখন থেকে এই বনাঞ্চল আছে। অতীতে এই রাস্তাটা খুব সরু রাস্তা ছিল, একটা গাড়ি যাতায়াত করতে পারত। দুটো গাড়ি যদি ওভারটেক করার প্রয়োজন হতো তাহলে তাকে রাস্তা থেকে নিচে নামতে হতো। জনবিন্যাস এবং জনপ্রিয়তার কারণে ধীরে ধীরে রাস্তাটা সম্প্রসারিত করা হয়েছে। কিন্তু রাস্তার গুরুত্ব হলো দীর্ঘ পথ ওদলাবাড়ি থেকে ক্রান্তি অবধি কাঠামবাড়ি ফরেস্টে বা কাঠামবাড়ি রেঞ্জ বা কাঠামবাড়ি বনভূমির ভেতর দিয়ে চলে গেছে। কবি সাহিত্যিকদের ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হবে সবুজ গালিচার বুকে ঠিক যেন একটা ছোট্ট কালো ফিতে বিছিয়ে দেওয়া হয়েছে শুধু জনগণের চলাচলের জন্য। যারা আপনারা ডুয়ার্স যাচ্ছেন কিংবা কাজলডোবায় আসছেন, তারা যদি ডুয়ার্স যাওয়ার সময় এই রুটটাকে পছন্দ করেন তাহলে আপনারা সত্যিই ডুয়ার্সের একটি নৈসর্গিক প্রাচীনতম বনাঞ্চলে স্বাদ গ্রহণ করতে পারবেন। এই রাস্তা অত্যন্ত ভালো এবং যারা নতুন গাড়ি চালাচ্ছেন কিংবা বাইক চালাচ্ছেন তাদের জন্যও ভালো, কারণ এই রাস্তায় ট্রাফিক বা যানবাহনের সংখ্যা খুব একটা বেশি নেই। যারা এই রুট দিয়ে যাতায়াত করতে ভালোবাসেন একমাত্র তারাই এই রাস্তা দিয়ে চলে। তবে এই রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ এই রাস্তার যে কোনো জায়গা দিয়ে যে কোনো সময় বন্য জন্তুরা যাতায়াত করতে পারে। বিশেষ করে হাতি এবং অন্যান্য সব ধরনের বন্যজন্তু এই রাস্তার এপার থেকে ওপার তারা যাতায়াত করে। সেই জন্য গাড়ি চালানোর সময় বা বাইক চালানোর সময় সরকার নির্ধারিত স্পিড এবং বিশেষ সতর্কতার সঙ্গে গাড়ি চালানো কিংবা বাইক চালানো প্রয়োজন। না হলেই যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে। উপভোগ করুন ডুয়ার্সের সৌন্দর্য, ডুয়ার্সের একটি নির্দিষ্ট প্রাচীন ঐতিহাসিক জায়গাও বলতে পারে।
আমরা ওদ্দাবাড়ি ক্রান্তি রোডে আছি। এখানে এখন আমরা যে অংশটা দিয়ে চলছি এই অংশের নাম তালঘেরা রেঞ্জ, কৈলাসহর ফরেস্ট ডিভিশন, অর্থাৎ ওদ্দাবাড়ি ক্রান্তি। এই রাস্তা দুটো বনাঞ্চলের মধ্যে দিয়ে চলছে। ওদ্দাবাড়ির দিক থেকে যদি আসেন তাহলে শুরুর বনাঞ্চল পড়বে তালঘেরা রেঞ্জ, এবং এক জায়গায় নির্দিষ্ট জায়গা আছে যেখানে পাম্প আছে। এই রাস্তা মূলত পাম্পহীন, যেখানে পাম্প আছে সেইটাকে দুটো রেঞ্জের মাঝখানের এলাকাকে চিহ্নিত করার জন্যই সম্ভবত, এবং রাস্তায় যেহেতু বাঁক আছে হাই স্পিড গাড়িগুলো দুর্ঘটনা থেকে যাতে বিস্তার পেতে পারে সেই জন্য পাম্প দেওয়া আছে। সেই পাম্প অবধি এই দিক একদিক হবে আপনার তালঘেরা রেঞ্জ, আর পাম্প ক্রস করলেই পড়বে কাঠামবাড়ি রেঞ্জ। দুটো রেঞ্জ অতিক্রম করলে ওদ্দাবাড়ির দিক থেকে যদি যাওয়া যায় তাহলে ক্রান্তি বলে একটি গ্রামীণ জনপদ পাওয়া যাবে। এই ক্রান্তি থেকে 8 কিলোমিটার দূরেই লাটাগুড়ি। পুরো রাস্তা ভেতর এই ক্রান্তি রোড দিয়েও যাওয়া যেতে পারে, অথবা কাঠামবাড়ি মোড় থেকে ক্যানাল রোড হয়েও যাওয়া যেতে পারে।